আমাদের এই কাহিনীতে কোনো রকম কোনো নৃশংসতা বা ভায়োলেন্স নেই। যক্ষ বানানোর রীতি প্রাচীন গ্রাম বাংলায় নতুন কথা নয়, এবং এই রীতির শুধুমাত্র একটি উল্লেখ গল্পের আবহ তৈরির কারণে লেখক ব্যবহার করেছেন। এছাড়া এই গল্পে কোনো রকম নৃশংসতা দেখানো হয়নি। এই কাহিনীতে বর্ণিত ঘটনার সাথে বাস্তবের কোনো ঘটনার কোনো মিল নেই। যদি কখনো কোনো ঘটনার সঙ্গে এর কোনো মিল কেউ পেয়ে থাকেন, তবে তা সম্পূর্ণভাবে কাকতালীয়। আজকের গল্পের গল্প পাঠে শুভদীপ এবং শীর্ষেন্দু। গল্পের প্রথম অংশ পাঠ করেছে শুভদীপ, দ্বিতীয় অংশ পাঠ করেছি আমি, শীর্ষেন্দু। ওয়েল অফ টেলস কন্টেম্পোরারিতে আজ মানব নারায়ণ সেনের কাহিনী শ্রাবণীর বাঁকে। গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি, শীর্ষেন্দু ভৌমিক। সহপরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, এবং গল্পের পোস্টার ডিজাইন ও ক্যালিগ্রাফি রাকা ব্যানার্জি। মানব নারায়ণ সেনের জন্ম বর্ধমান জেলার নিগন গ্রামে। তিনি পেশায় একজন পাওয়ার ইঞ্জিনিয়ার, বর্তমানে একটি বহুজাতিক সংস্থায় কর্মরত। পাশাপাশি ভালোবাসেন সাহিত্য এবং সাহিত্য চর্চা। আজ তাঁর কলমে আমাদের ওয়েল অফ টেলসের কাহিনী শ্রাবণীর বাঁকে। দিগন্ত বিস্মৃত মাঠ। এখন বর্ষাকাল, ধানের বীজতলাগুলো সব সবুজে সবুজ। প্রথম ধান ছড়ানো হয় এই বীজতলাতে। তারপর এরা একটু বড় আর ঘন হয়ে যখন মনোমুগ্ধকর সবুজে ভরিয়ে দেয় চারিদিক, তখন এদের তুলে নিয়ে লাগানো হয় সারা মাঠ জুড়ে। কোথাও কোথাও সে কাজ শুরুও হয়ে গিয়েছে ইতিমধ্যে। গ্রামটির নাম মনোহরা। পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট নদী শ্রাবণী। সারা বছর অল্প বিস্তর জল বয়ে গেলেও বর্ষাকালে, বিশেষ করে শ্রাবণ মাসে, এ নদী ধারণ করে মাতৃমূর্তি। সেই জলেই সমৃদ্ধ হয় এপারের গ্রাম মনোহরা আর ওপারের স্বর্ণগ্রাম, যাকে সবাই সোনাগা বলেই চেনে। একটু একটু করে দৃশ্যপটে ফুটে উঠেছে এপারের গ্রামখানি। মনোহরাই বটে, যেমন তার রূপ তেমনই সে সবুজে সবুজ। নদীর পাড়ে একখানি খেলার মাঠ আছে। লম্বায় চওড়ায় আয়তনে একটা ফুটবল মাঠের চেয়ে কোনো অংশে কম না। তবে আজ একটি বিশেষ দিন, যে কারণে মাঠে এত বেশি খেলোয়াড় জড়ো হয়েছে। অন্যান্য দিন দু দলে ৫-৬ জন খেলোয়াড় জোগাড় করতে হিমশিম খেতে হয়, আর আজ এক এক দলে প্রায় ১৫ জন করে খেলছে। আর হবে নাই বা কেন, আজ গ্রামে গ্রাম্য দেবীর পুজো বলে কথা। গ্রামের ছেলেরা সব তো এসেছে, আরো এসেছে অনেক অতিথিও। সারাদিন পুজোর আনন্দে কাটিয়ে বিকেলে অল্প খেলাধুলো হবে, খিদেটাও বেশ বেড়ে যাবে। সন্ধেবেলায় তাই আহারটাও ভালো মতো করে জমবে। সামান্য বৃষ্টির পর মাঠের অল্প কাদা খেলাটাকে কিন্তু একটা অন্য মাত্রা দিয়েছিল সেদিন। এমন কাউকে দেখা যাচ্ছে না যে কর্দমাক্ত হয়নি, তবুও সম্পূর্ণ উদ্যমে চলেছে সেই খেলা। দুপাশের গোলরক্ষক মনের আনন্দে বসে ঘাস চিবোচ্ছে, আর বল ঘুরে বেড়াচ্ছে মাঝ মাঠে। বলাই বাহুল্য, বাকি সব খেলোয়াড়কে ওই মাঝ মাঠেই দেখা যাচ্ছে। এই ধরনের কাদা মেখে খেলার একটা সুবিধাও আছে, আবার অসুবিধাও বলা যায়। যেমন ধরুন, আপনি বল দাবি করলেন অন্য দলের ছেলের কাছে, সেও আপনাকে নিজের দলে ভেবে বল বাড়িয়ে দিল।
এতে আপনার যেমন সুবিধা হলো, যে কোনো সময় আপনিও কিন্তু এই অসুবিধার সম্মুখীন হতে পারেন। আরে মশাই, নিজের নিজের দলের জার্সি গায়ে চাপিয়ে 11 জনের মাঠে বড় বড় খেলোয়াড়রা ভুল করে, আর এইখানে তো সামান্য। খেলা শুরু হওয়ার 10 মিনিট অতিক্রান্ত, এখনো পর্যন্ত কোনো পক্ষেই গোল করেনি। অবশ্য গোল হতে গেলে ন্যূনতম বলটাকে স্থিত অবস্থা থেকে গতিশীল অবস্থায় পরিবর্তিত হওয়া প্রয়োজন। 2-1 বার বলটার গতি এলেও তা এসেছিল মধ্যরেখা বরাবরই। আর হবে নাই বা কেন? সার দিয়ে দুপাশে 10 জন করে দাঁড়িয়ে থাকলে কি করেই বা বল এদিক ওদিক যেতে পারে? নেপাল একটু বল টল কাটাতে জানতো, তাই এপা ওপা করে বলের উপর আসা ওপারের আঘাত বাঁচানোর চেষ্টা করতে গেল। আর তখনই দুর্ভাগ্যবশত সেই আঘাত গিয়ে লাগলো তার নিজেরই পায়ে। বিপক্ষের জোড়া পায়ের আঘাতে ওরে বাবারে বলে সে বসে পড়ল। আরো 2-4টে লাথি কষিয়ে নেপালের থেকে বল কেড়ে নিল তারা। কি ভাবছেন ফাউল? ওসব দাবি করে সময় নষ্ট করে না গায়ের ছেলেরা। রেল লাইনটা বেশ কিছুটা দূরে হলো ট্রেন এলে দেখা যায়, তাই 4টে ট্রেন গেলে খেলা শুরু হয়, আর 6টার ট্রেন এলে খেলা শেষ। মুদ্রা কথা হলো কোনো বিরতি এখানে দেওয়া হয় না। এইভাবেই অনেকক্ষণ মাঝ মাঠে বল নিয়ে টানা হিচড়ে করার পর এদিকে বল আসার একটা প্রবল সম্ভাবনা দেখা দিল। কিন্তু সেই সম্ভাবনাকেও ব্যর্থ করে দিয়ে এবারে রক্ষণভাগের শোভন জোরে একটা শট নিয়ে প্রচন্ড বেগে ওপারের দিকে ছুটে গেল। যেহেতু সবাই মাঝ মাঠেই ঘুরে বেড়াচ্ছিল, ওপারে পৌঁছে বলও পেয়ে গেল সে। ওপারের গোলরক্ষক বিকাশ বেগতিক দেখে দৌড় দিল বলের পানে। এতক্ষণ পর মনে হলো কিছু একটা হবে। গোলের প্রায় কাছাকাছি শোভনও পৌঁছে গেল, কিন্তু শেষ অবধি বিকাশকে ছুটে আসতে দেখে ঘাবড়ে গিয়ে কিছুটা আগে থেকেই প্রচন্ড জোরে একটা শট নিল সে। এপারের বাকি 14 জন সমেত সবাই চিৎকার করে উঠল গোল। কিন্তু বল গোলের 10 হাত বাইরে দিয়ে বেঁকে হাওয়ায় অনেকটা সাঁতরে সোজা পৌঁছালো নদীর ওপারে। এইবার কিন্তু গোল বাঁধল। কে যাবে নদীর ওপারে সেই নিয়ে। যদিও বেশিরভাগ ছেলেই সাঁতার জানে এবং নদীটাও ততটা চওড়া নয়, কিন্তু কেউই বর্ষাকালের স্ফীত নদী ডিঙিয়ে ওপারে যেতে রাজি হলো না। তাছাড়া বলটা গেছে পরিত্যক্ত জঙ্গলটার দিকে। নিতান্ত জরুরি দরকার না পড়লে সচরাচর কিন্তু কেউ সেদিকে যায় না। ও গায়ের রাখালদের হাঁক দিলে হয়তো বলটা খুঁজে দেবে, কিন্তু তেমন কাউকে আজ আর দেখা যাচ্ছে না। হয়তো নেমন্তন্ন খেতে এপারের বন্ধু বান্ধবের বাড়ি এসেছে তারা সেতু পেরিয়ে, কিন্তু সে সেতু তো অনেক দূর, প্রায় আধ ঘন্টার রাস্তা। তাহলে আজকে কি আর খেলা হবে না? আরেকটা বল অবশ্য ছিল, পরশু সেটাও লিক হয়ে গেছে। এই হয়েছে আজকাল এক বড় অশান্তি। লিক হয়ে গেলে তা সারানোর লোক পাওয়া যায় না। একে তো পুজোর দিন, এই আনন্দ কি আর সারা বছর পাওয়া যায়? হ্যাঁ, সুতরাং যে কোনো ভাবেই হোক বলটা এনে খেলার ব্যবস্থা করতেই হবে। কিন্তু পুজোর দিনে নদীতে নামতে কেউ রাজি নয়। তখন সবার নজর গেল ছোট্ট বিনুর দিকে। সে বেচারা রোজ খেলবার আশা নিয়ে আলপথ মাঠ পেরিয়ে এত দূর ছুটে আসে একটু খেলায় সুযোগ পাওয়ার আশায়।
যেদিন ছেলে কম থাকে সেদিন সুযোগ পেলেও সাধারণত বড়দের সঙ্গে খেললে হাতে পায়ে লেগে যাবে এই অজুহাতে তাকে খেলতে নেওয়া হয় না। তাই গোলের পেছনে বল গেলে কিংবা মাঠের বাইরে বেরিয়ে গেলে বল কুড়িয়ে দু একটা শট মেরে মাঠের ভিতরে পাঠিয়ে দিয়েই সে খুশি। এই বিনু, তুই একটু ওপার থেকে বলটা এনে দিবি, খেলতে পাবি তাহলে আজকে। ধুর, এই ভিড়ের মধ্যে তোরাই খেলতে পারছিস না, আবার আমি খেলবো? চানাচুর চলবে 50? 100 হলে বল, ভেবে দেখতে পারি। 100 গ্রাম চানাচুরের চুক্তিতে বিনু নদী পার হতে রাজি হলো। কি অপরূপ দক্ষতায় স্রোতস্বিনী নদী পার হয়ে তরতরিয়ে সে ওপারে চলে গেল। তারপর ঝোপটার দিকে গেল সে বল আনতে। মিনিট 15 কেটে গেল, এখনো ছেলেটা ফিরল না। একবার দেখে আসা দরকার নাকি রে? শোভন বেশ খানিকটা হতাশ হয়ে বসেছিল, মনে হয় গোলটা না হওয়ার দুঃখেই। সে এবার মুখ খুলল। দেখ, ফাজলামি করছে হয়তো, একবার ডেকে দেখি চল। বিনু, এই বিনু, বিনু। কিন্তু কোনো সাড়া নেই। শেষ পর্যন্ত ওপারে যাওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়। সবাই যেতে রাজি না হলেও জন 10 ছেলের সঙ্গে পাওয়া গেল। জঙ্গলে সত্যি যদি কোনো বিপদ থেকে থাকে তখন সবাই মিলে থাকলে একটা আলাদা মনোবল পাওয়া যায়। সাঁতরে ওপারে পৌঁছে যেটা তারা দেখতে পেল তাতে তারা সবাই স্তব্ধ হয়ে গেল। একজন যুবকের মৃতদেহ সেখানে, কিছুদিনের পুরনোই হবে, উপর হয়ে পড়ে আছে সেটি। আর তার সামনে বসে ভিজে মাটিতে একটা কঞ্চি নিয়ে কি সব আখ কেটে চলেছে বেনু। চারিদিক তখন শান্ত, নিঃশব্দ। সাহস করে শোভন ডেকে বসল। বিনু, এই বিনু। যে ক্রোধ ভরা হিংস্র দৃষ্টিতে ঘুরে তাকালো বিনু, তাতে অনেকেরই হাড় হিম হয়েই গেল। চোখ মুখ তার লাল, দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ, অথচ শরীর যেন তার অবশ। কারো ছোঁয়া লাগলেই সে যেন পড়ে যাবে। তারপর উঠে দাঁড়ালো সে। কি হয়েছে তোর? এই, কি হয়েছে? অপ্রত্যাশিতভাবে এক ঝটকায় তাকে সরিয়ে দিল বিনু। শোভন ছিটকে গিয়ে পড়ল মাটিতে। তখন সবাই মিলে চেপে ধরার চেষ্টা করা হলো বিনুকে, কিন্তু ছোট্ট হাতের তখন সে কি জোর! সবাইকে ছিটকে ফেলে দেয় সে একসাথে। তারপর থরথর করে প্রচন্ড ভাবে কাঁপতে থাকে আর বলে চলে একটাই ছড়া। মুখ করে পুপ পানে, দাঁড়া মাঝখানে, সোজা গিয়ে শেষকালে ঘোর তুই ডানে। এইভাবে কর আরো 3 বার, জেনেও যেতে পারিস কিবা হবে আর। কয়েকবার চিৎকার করে ছড়া বলার পর মাটিতে অজ্ঞান হয়ে পড়ে সে। ওই ভয়ের মধ্যেও সবার মনের মধ্যে তীক্ষ্ণভাবে গেঁথে গেছিল ছড়াটি। ছড়ার বয়ান অনুযায়ী পূর্ব দিকেই তাকায় সবাই। সেদিকে মাটিতে কঞ্চির আঁচড়ে যে সংকেতটা আঁকা আছে তা হলো লে চ ছা ছে ভ জ র রি পা। পুলিশকে খবর দিতেই হলো এবং তদন্তের সাহায্যার্থে পুলিশকে সবটাই জানানো হলো। সংকেত অনুযায়ী মাঝখানে আছে ভ, সেখান থেকে সোজা গেলে হয় ভ চ, তারপর ডান দিকে ঘুরেই হয় ভ চ চা, আরো 3 বার ডান দিকে ঘুরে পাওয়া যায়
ভট্টাচ বাড়ির ছেলে। সোনাগাঁয়ে কোনো ভট্টাচ পরিবার থাকে না, এবং মনোহরা গ্রামে একটি মাত্র পরিবার যেখানে মা আর তার ছেলে বাস করে। পুলিশ তো এই সংকেত পেয়ে মহা খুশি, এবং হাতে নাতে অলৌকিক শক্তির দ্বারা যে খুনি ধরা পড়ল, সর্বোপরি তারাই যে গুপ্ত সংকেতের মানেটা উদ্ধার করেছেন সে খবর ফলাও করে ছাপাও হলো। তার ফলস্বরূপ ভট্টাচ বাড়ির একমাত্র ছেলেকে জেল খাটতে হলো, তাও খুনের অপরাধে। নমস্কার, আমি বিকাশ। এখন থেকে এই গল্পটা আমার বয়ানেই পাবেন, কারণ আগের ঘটনাটা যিনি লিখেছিলেন সেই নিশীথবাবু মারা গেছেন। স্থানীয় সংবাদপত্রে তার ডায়েরি থেকে উদ্ধার পাওয়া এই ঘটনাটা ছাপা হয়েছে জনসচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে। বিধির কি বিধান দেখুন, জনতাকে সচেতন করা হচ্ছে যার অভিজ্ঞতা দিয়ে তিনি নিজেই কিনা এতটা অভিজ্ঞতা থাকা সত্ত্বেও রয়ে গেলেন অসচেতন, এবং ঘোর মৃত্যু এসে গ্রাস করল তাকে। বিনুর উপর দিয়ে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনার পর প্রায় 2 বছর কেটে গেছে। এখন আমার ইঞ্জিনিয়ারিং সেকেন্ড ইয়ার, ক্লাস চলছে ফ্লুইড মেকানিক্সের। প্রফেসর দিগন্ত দেব নিজের মনে ক্লাস নিয়ে চলেছেন, এদিকে আমি নিজের মতন করে লিখে চলেছি ক্লাস ডায়েরি। লাস্ট বেঞ্চে বসার এই এক সুবিধা। আচ্ছা যাকে সেসব যাক, এখন বরং আমি ডায়েরিতেই মন দিই। সেই সব দিন পাশের বাড়ির গৌরী সকাল থেকে গেয়েই চলেছে সেই এক কর্ণপীড়াদায়ী লাইন, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। হ্যাঁ, শয়ের উচ্চারণ প্রকৃত শয়েরই মতন। এদিকে গ্রামের বখাটে ছেলেরা একটা ছড়া বানিয়েছে, যেটা রাস্তাঘাটে নাকি প্রায়ই শোনা যায়। ভট্টাচ বাড়ির ছেলে খুনের দায়ে জেলে। নিশীথবাবুর হঠাৎ করে মৃত্যু হলো সেই একই জায়গায় 2 বছর আগে যেখানে ওই ঘটনাটা ঘটেছিল। এত এত ঘটনা রোজ গ্রামে ঘটে চলেছে, আর আমি কিনা এখানে বসে সময় নষ্ট করছি সামান্য পড়াশুনোর পিছনে, যেগুলো আগেই লোকে আবিষ্কার করে গেছে। নতুন করে কিছু হওয়ার সম্ভাবনা যেখানে নেই, থাকলেও অন্তত আমার দ্বারা সম্ভব নয়, সেই বিষয়ে পড়াশুনো করে আমি কি পাবো? চাকরি? এই যে ক্লাসে বসে এসব হিজিবিজি লিখলে চাকরি তো দূরের কথা, পরীক্ষায় পাসই করবে না। কই দেখি দেখি কি লিখছো? দিগন্ত স্যার যে কখন চুপি সারে আমার পাশে এসে দাঁড়িয়েছেন আমি খেয়ালই করতে পারিনি। কথাটা বলেই তিনি আমার খাতাটা কেড়ে নিলেন, আর 2-4 লাইন যা লিখেছিলাম সেটা পড়লেন। তারপর খাতার ফাঁকে রাখা ভট্টাচ বাড়ির ছেলের জেলে যাওয়ার খবরের ফটোকপিটা দেখলেন এবং চুপি চুপি বললেন, এটা কি কোনো ভৌতিক ঘটনা? আমি এটা রাখতে পারি একদিনের জন্য? কেউ বাংলা লেখা চেয়ে পড়লে মনটা সত্যি খুশিতে ভরে যায়। বললাম, হ্যাঁ স্যার, নিশ্চয়ই রাখবেন। হ্যাঁ, এটা সত্যি ঘটনা, আমার নিজের চোখে দেখা। দিগন্তবাবুর চোখ দুটো চকচক করে উঠল। অবশ্য সেটা বুঝতে না দিয়ে জেরক্সটা নিয়ে তিনি টেবিলে ফিরে গেলেন এবং গম্ভীর মুখে আবারও পড়ানোয় মন দিলেন। ক্লাসের শেষে খানিকটা ধমকের সুরেই আমাকে বলে গেলেন, টিফিনের পর একবার আমার সাথে দেখা করবে। টিফিনের খাওয়া দাওয়া শেষ করে ভয়ে ভয়ে গেলাম টিচার্স রুমে। না জানি কি ধরনের ব্যবহার করবেন ভদ্রলোক আমার সাথে, কিন্তু আমি যেতেই আমাকে দেখে বললেন, আরে বিকাশ যে, এসো এসো, হ্যাঁ হ্যাঁ এই চেয়ারটাতেই বসো। দিগন্তবাবুর গম্ভীর ভাবটা এখন কমে এসেছে। তিনি অবাক বিস্ময়ে প্রশ্ন করলেন, আচ্ছা এটা সত্যি নাকি? এখানে আবার তোমার নামও আছে দেখছি। তার মানে তুমি পুরো ঘটনাটাই সামনাসামনি দেখেছিলে? হ্যাঁ,
এবং যিনি এই গল্পটা লিখেছিলেন তিনিও ওই একইভাবে একই জায়গায় গতকাল মারা গেছেন। দিগন্ত স্যারের চোখে তখন উত্তেজনা ভরপুর। তিনি বললেন, আচ্ছা, তাহলে তো ওই ভট্টাচ বাড়ির ছেলে অভিযোগটা ধোপে ওঠে কেনা? নিশ্চয়ই এরপর ছেলেটা জেল থেকে ছাড়া পাবে। সে তো আগেই পাওয়া উচিত ছিল। পোস্টমর্টেমে যখন বেরোলো যে শ্রী গোবিন্দ নারায়ণ চৌধুরী হার্ট অ্যাটাকে মারা গেছেন, তখন সেই পুলিশ অফিসারই পাল্টা অভিযোগ আনলেন যে হয়তো জঙ্গলে গিয়ে ভয় দেখিয়ে কিংবা অন্য কোনোভাবে হার্ট অ্যাটাক করতে বাধ্য করেছে। আর তাছাড়া গোবিন্দবাবুর আত্মাই যখন ওই কি যেন ছেলেটার নাম, বিনু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিনু বিনু। তাহলে যখন ও বিনুর মধ্যে ঢুকে তোমাদের সাথে যোগাযোগ করলো, তোমরাই তো বলেছো সবকিছু, সেসব কি মিথ্যে? এরপর আর কোনো ব্যাখ্যা চলে না। তাছাড়া নিজের হাতে কেস সমাধা করার ক্রেডিট কেই বা হাতছাড়া করতে চায় স্যার? হয়তো বেশি কিছু বলতে গেলে আমাকেই ধরে ফাটকে ঢুকিয়ে দেবে, কিন্তু একটা খটকা আমাদের থেকেই গেল। কি খটকা? দেখুন স্যার, গোবিন্দবাবুর অশরীরই যদি বিনুর মধ্যে ঢুকেই থাকবে, তাহলে সোজাসুজি অপরাধীর নামটা বলে দিলেই তো পারতেন। এরকম একটা বাজে ধাঁধা তৈরি করে শনাক্তকরণের কি সত্যি কোনো দরকার ছিল? সেটা অবশ্য ঠিক। ঠিক কি কি ঘটেছিল একবার বলো তো, মানে এমন কিছু যা এখানে লেখা হয়নি। মুখে জলের ঝাপটা দিয়ে বিনুর জ্ঞান ফেরানো হলো। বিনু আর আমরা ৩-৪ জন বাদে বাকি সবাই ঘুরপথে বাড়ি ফিরে গেল। সাঁতার কাটার রিস্ক আর কেউ নিতে চাইল না। আমরা এতটাই হতভম্ব হয়েছিলাম যে শেষ পর্যন্ত কি হয় সেটা দেখে যাওয়াই ঠিক করলাম। আমাদের ২ গ্রামের থানা যেহেতু ওই সোনাগাঁতেই, তাই ঘণ্টাখানেকের মধ্যেই পুলিশ এলো। অবশ্য তার কিছু আগেই আমাদের গ্রামের বেশ কয়েকজন এপারে পৌঁছে গেছেন সেই দৃশ্য দেখতে। তাদের মধ্যে ওই নিশীথবাবুও ছিলেন। অল্প অল্প পচনের গন্ধ নাকে আসছিল, কিন্তু তবুও নাক চেপে দেখার সে কি আগ্রহ লোকজনের। তো আমাদের কাছ থেকে তারা সবকিছু শুনলেন। নিশীথবাবু মৃতের কাছে গিয়ে পরীক্ষা করে দেখলেন এবং উপুর হয়ে থাকা মৃতদেহটাকে সোজা করলেন। স্যার, কি বিভৎস দৃশ্য, কি বলবো। চোখ দুটো যেন একেবারে ঠিকরে বেরিয়ে এসেছে কি একটা তীব্র আতঙ্কে। আমাদের বিনুও বেশ ভয় পেয়েছে বোঝা গেল, যদিও ওর শরীরে কিভাবে অতখানি শক্তির উদয় হয়েছিল সে ব্যাপারে কিন্তু ও কিছুই বলতে পারল না। শুধু বলল ওর কিছুই নাকি মনে নেই। আচ্ছা, এই নিশীথবাবু লোকটি কেমন? উনি অঙ্কের টিউশনই করতেন আর শখের কবি। আমি কোনোদিন ওনার কাছে পড়িনি, কিন্তু শুনেছি ওনার বিষয়গত জ্ঞান ছিল অসাধারণ। তার বাইরে এই সাধারণ মুখ চেনা আর কি। তুমি বলছো গ্রামের লোকেদের মধ্যে নিশীথবাবুই প্রথম ওনার কাছে গিয়েছিলেন। আচ্ছা, ওনাকে ঘটনাস্থল থেকে কোনো জিনিস পকেটস্থ করতে দেখেছিলে কি? না, তেমন ভাবে আমরা লক্ষ্য করিনি। তবে অন্যরা যেখানে নাক সিটকে দূরে গিয়ে পুলিশ আসার জন্য অপেক্ষা করছিলেন, নিশীথবাবু কিন্তু ওই গোবিন্দবাবুর দেহের পাশেই ঘুরঘুর করছিলেন অনেকক্ষণ ধরে। এটাই আন্দাজ করেছিলাম। দিগন্তবাবু টেবিলের উপর রাখা ফাইলটা খুলে নিজের ক্যালেন্ডারটা দেখে নিলেন। তারপর বললেন, আচ্ছা শোনো হে, তোমাদের গ্রামে একবার আমায় নিয়ে যাওয়া যাবে? আপনি যাবেন স্যার? তোমাদের এই ভট্টাচ বাড়ির ছেলের কেসটা একটু দেখতে হচ্ছে এবার। তো চলুন না আমাদের বাড়ি, কোনো অসুবিধা হবে না। কাল শুক্রবার, কাল বিকেলে তো আমি বাড়ি যাবই। না না, কাল নয় আজই বিকেলের ট্রেন ধরেই বেরিয়ে পড়ি। চলো, এক কাজ করো, তুমি হস্টেলে গিয়ে জিনিসপত্র সব গুছিয়ে নাও, আমি ততক্ষণ প্রিন্সিপালকে বলে ছুটিটা নিয়ে আসি। এবার আমার একটু আমোদ লাগলো। বললাম, এইভাবে একজন ছাত্রকে কলেজ কামাই করতে উৎসাহ দিচ্ছেন স্যার? সবে সেশন শুরু হয়েছে, একদিনের ক্লাস নোট তুমি অন্যদের থেকে পেয়ে যাবে, কিন্তু একটা দিন পেরিয়ে গেলে আর ফিরে পাওয়া যাবে না। বিশেষ করে যখন একজনের জেলে থাকা বা না থাকার প্রশ্ন চলে আসছে এখানে। যে করেই হোক সত্যিটা আমাদের জানতে হবেই। যদি আমাদের কাছে এসে এই ঘটনাটা না পৌঁছাতো,
তাহলে অন্য ব্যাপার ছিল, কিন্তু যখন একবার আমার হাতে ভগবান কেসটা তুলে দিয়েছেন, কিছু তো একটা আমি করেই ছাড়ব। এমন যেচে ছাত্রের পড়া কামাই করিয়ে তারই বাড়িতে ঘুরতে যাওয়া দাবি করা শিক্ষক এই প্রথমবার দেখলাম। এ তো গেল কথার কথা। আসল কথা হলো, আমার ক্লাস নোট নেওয়া বা ক্লাস করার ব্যাপারে কোনো আগ্রহই ছিল না, নেহাত বলতে হয় তাই। দুর্গাপুর থেকে ট্রেনে বর্ধমান এবং সেখান থেকে বাসে মনোহরা পৌঁছলাম সন্ধে 7টা। এই জায়গাগুলোয় ধীরে ধীরে রিক্সা উঠে যাচ্ছে। দু একটা দেখা গেলেও আগে সেই প্রাচুর্য আর নেই। সেই জায়গা দখল করেছে ই রিক্সা, মানে যাকে আমরা বাংলায় বলি টোটো গাড়ি। তাতে করেই বাস স্ট্যান্ড থেকে বাড়ি পৌঁছলাম। আজ বাড়িতে কেউ নেই, সবাই গেছে এক আত্মীয়ের বিয়েতে। ব্যাপারটা ভুলেই গেছিলাম, নাহলে স্যার আসার আগে কথাটা তুলতাম। পাশের বাড়ি থেকে চাবি নিয়ে দরজা খুললাম। শুনলাম বাইরে মাইকে ঘোষণা করছে আগামীকাল সন্ধ্যায় শ্রদ্ধেয় কবি এবং লেখক নিশীথবাবুর স্মরণে একটা কবি সম্মেলনের আয়োজন করা হয়েছে। একটু বাইরে পায়চারি করে নিয়ে বাড়ি এসে খিচুড়ি আর ডিম ভাজা রেঁধে নিলাম। এ এমনই এক অমৃত যার কাছে স্বর্গসুখ তুচ্ছ। দুজনে খেয়ে উঠতে উঠতে 9টা বেজে গেল। রাস্তার ক্লান্তিতে ঘুমটাও এলো খুব তাড়াতাড়ি। সকালে ঘুমটা ভাঙল ফোনের শব্দে। বিয়ে বাড়ি থেকে আমাকে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আমার একেবারে যে ইচ্ছে নেই তা নয়, কিন্তু এই অবস্থায় স্যারকে ফেলে যাই কেমন করে, তাই ঘটনাটা বেমালুম চেপে গেলাম। বারান্দায় বেরিয়ে দেখি স্যার রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। কি ভাবছেন স্যার বলেই মনে হলো যেন আমি তার গভীর ভাবনায় বিঘ্ন ঘটালাম। স্যার হাসি মুখে বললেন, আরে কিছু না কিছু না, কখন উঠলে? এই হাসি মুখটা যেন ক্লাসের সেই ক্লাস টিচার দিগন্তবাবুর গম্ভীর বদনের থেকে অনেকটাই আলাদা। এইমাত্র আমাকে ডাকতে পারতেন। বাড়িতে কেউ নেই, জানি আপনার অসুবিধে হচ্ছে, একটু মানিয়ে নেবেন স্যার প্লিজ। জানেনই তো হস্টেলে থাকি, সামাজিকতা থেকে অনেকটাই দূরে চলে গেছি। আরে এইসব নিয়ে নো টেনশন, আমিও তো বছর 5 হোস্টেলেই থাকতাম নাকি, হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। আচ্ছা যাবে নাকি জায়গাটায় একবার? উৎসাহ আমারও ছিল, যদিও ব্যাপারটা আতঙ্কের। রাজি হয়েই গেলাম। মাঠ দেখতে যাচ্ছি এমন হাবভাব নিয়ে দুজনে রওনা দিলাম। খেলার মাঠটা থেকে অনতি দূরেই আমাদের বিঘা 5 জমি। সেখানটা একবার ঘুরে এসেই খেলার মাঠটায় যাব বলে ঠিক করলাম। আমি বেশ ঐতিহাসিক ভঙ্গিমায় বললাম, শোনা যায় আমার প্রপিতামহ এই জায়গাগুলো কিনেছিলেন খুব অল্প দামে। চাষাবাদের পক্ষে বেশ উঁচু আর রুক্ষ। এই জায়গাটা না কিরকম একটা পাহাড়ের মতো ছিল তখন। কিন্তু আমার প্রপিতামহের একটা গোপন অভিসন্ধি ছিল, সেটা হলো গুপ্তধন। তিনি বেশ আশাবাদী ছিলেন যে এই জায়গাতেই লুকিয়ে রাখা আছে চৌধুরী পরিবারের গুপ্ত ধন সম্ভার। তারপর কিছু বেরিয়েছিল সেখান থেকে? হ্যাঁ, শয়ে শয়ে সাপ। আর পাহাড় কেটে যে মাটি পাওয়া গেল তা দিয়ে একটা সাময়িক ইটের কারখানা করা হলো। সেটাও বেশি দিন টিকলো না। অবশেষে এই জায়গাটায় চাষবাস করাই ঠিক হলো। তারপর এখানে ফলল স্বর্ণালী শস্য। এটাই তো গুপ্তধন, বলুন? তা যা বলেছ। এবার চলো ওদিকটাই একবার যাওয়া যাক। স্যার পা বাড়ালেন, আমিও তার পিছু নিলাম। কার্তিকের সকাল। শ্রাবণীর দুপাশে রাশি রাশি কাশের বুকে ঝরে যাওয়ার ব্যথা।
ধানের জমিগুলোতে একটু একটু করে স্বর্ণালী আভা লাগতে শুরু করেছে। হালকা ঠান্ডা হাওয়ায় মনে পড়িয়ে দিচ্ছে সেই মাধ্যমিক পরীক্ষার আগের দিনগুলো। এই হাওয়ায় তখন একটা আতঙ্কের পরশ বয়ে যেত শির দাঁড়াবে, খালি মনে হতো কিছুই পড়া হয়নি। স্যারকে এপার থেকেই সবকিছু দেখালাম পুঙ্খানুপুঙ্খ বিবরণ সহ। আসলে ওপারে যাওয়ার মতো সাহস তখনও করে উঠতে পারিনি। কবি সম্মেলনে যাওয়ার জন্য বিকেল থেকেই আগ্রহ বাড়ছে। আর কিছুক্ষণ পরেই আরম্ভ হয়ে যাবে সেই অনুষ্ঠান। শ্রদ্ধা জ্ঞাপনের থেকেও বেশি আকর্ষণীয় নতুন নতুন কবিদের কবিতা পাঠ। তাড়াতাড়ি পৌঁছে সামনের দিকে চট পাতলাম। স্যার শহরের মানুষ, হয়তো একটু অসুবিধে হবে, তাও মানিয়ে নিতে হবে আর কি। এই সভাতেই প্রথমবার আমি নিশীথবাবুর কবিতা শুনলাম। আসলে উনি তো লিটল ম্যাগাজিনে লিখতেন, সেগুলো কিনে পড়ার খুব একটা সুযোগ হয়ে ওঠেনি। দ্বিতীয় কবির কবিতা পাঠের সময় আমাদের গ্রামের একজন প্রবীণ মানুষ শ্যামচরণ বাবু হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, আমিও কিছু বলতে চাই ওনার সম্পর্কে, কিছু বলতে চাই। একে তো তিনি লুঙ্গি পরে এসেছেন, তার ওপর আবার খালি গা, তাই ওনাকে স্টেজে উঠতে দেওয়া হলো না। যাই হোক, অনুষ্ঠানের বেশিরভাগটা জুড়েই নিশীথবাবুর স্মৃতিচারণ এবং কবিতা পাঠ। তাঁর কবিতার ছত্রে ছত্রে ফুটে উঠেছে গ্রামের প্রতি প্রেম আর নিবিড় টানের কথা। সবার শেষে তারই ছেলে পাঠ করলেন তার লেখা একটা কবিতা, যার লাইনগুলো আমার বেশ মন টানল। পা ধুয়ে নি প্রবাহ মানা জলে, ছলাৎ ঢেউ উতলে উঠে বলে, শুনবে নাকি আমার কথা চুপে, কেমনে বাঁচি ইতিহাসের স্তূপে। এইরকমের আরো কতগুলো কথা যা সহজ সরল, কিন্তু মন কেড়ে নেয়। ফেরার সময় দিগন্ত স্যার বললেন, চলো একবার থানাটা ঘুরেই আসি। আমি অবাক হলাম। বললাম, স্যার এখন, মানে এই রাত্রে? হ্যাঁ চলো, সাইকেল দুটো বার করে ফেলো দেখি। এই দুদিনে স্যারের ওপর বেশ খানিকটা ভরসা জন্মেছে। মনে হচ্ছে এই ঘটনার কিছু কিনারা করতে পারলে উনিই পারবেন। অতএব বিনা বাক্য ব্যয়ে সাইকেলে করে রওনা হলাম থানার উদ্দেশ্যে। থানার বাইরে চেয়ারে বসে থাকা খাকি পোশাকের ভদ্রলোক বললেন, কি দরকার? স্যার বললেন, একটু বড়বাবুর সাথে দেখা করতে চাই। কনস্টেবল শানিত দৃষ্টিতে স্যারকে একটু মেপে নিয়ে বললেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন? সেটা কিভাবে নিতে হয়, ভেতরে গিয়ে? স্যারের এই সরল প্রশ্নে আমি ফিক করে হেসে ফেললাম। তারপর নিজেকে সামলে নিয়ে বললাম, বলুন যে ওই শ্রাবণীর পাড়ের কেসটা নিয়ে কিছু বলতে চায়। একজন প্রত্যক্ষদর্শী এসেছেন। এরপরে আর কেই বা আপত্তি করে। তবুও রাগত স্বরে কনস্টেবল বললেন, ফোনে কথা বলে আসতে হয় আগের থেকে। যাকে দাঁড়ান, আমি জিজ্ঞেস করে আসছি। ভদ্রলোক ফিরে এলে জানা গেল বড়বাবু ডেকেছেন। বড়বাবু সোজাসুজি প্রশ্ন করলেন দিগন্তবাবুকে, আসুন, বলে ফেলুন কি চাই। 2 বছর আগের গোবিন্দবাবুর সময় আমরাই দেহটা প্রথম দেখেছিলাম স্যার। তারপরই তো বিনু, মানে ওই ছোট ছেলেটার ওই রকম, মানে এই গল্প আমার অনেকবার শোনা, নতুন কিছু থাকলে বলো। বড়বাবুর কণ্ঠে একরাশ বিরক্তি। এবার হাল ধরলেন দিগন্ত স্যার। বললেন, স্যার আসলে আমরা মৃত্যুর প্যাটার্ন সম্পর্কে হয়তো কিছু একটা আঁচ করতে পেরেছি। যদি অনুমতি দেন তাহলে তদন্তে আপনাকে কিছুটা সাহায্যও হয়তো করতে পারবো। পুলিশ নিজের মতো করে তদন্ত করছে, তুমি আবার নতুন কি করবে? দেখুন স্যার, ভুল বুঝবেন না, তবে আমি হলফ করে বলতে পারি যে ওই তন্ময় ভট্টাচার্য কিন্তু নির্দোষ। শুধুমাত্র কিছু তথ্যের জন্যই অপেক্ষা। আমি কলেজে পড়াই, আর এই হলো আমার আই কার্ড।
কথা দিচ্ছি কোনো রকম অসুবিধার সৃষ্টি করব না আপনাদের। শুধুমাত্র একটা সাহায্য চাই আপনার কাছে। বলে ফেলুন, আমি তো দানছত্র খুলে বসেই আছি। বড়বাবুর গলায় বিরক্তি, হতাশা সবকিছু যেন একেবারে মিলেমিশে একাকার। আচ্ছা, মৃত নিশীথ বাবুর কাছ থেকে সন্দেহজনক কিছু পাওয়া গিয়েছিল কি? জাস্ট এমনি জিজ্ঞেস করছি আর কি। এইসব ভিজিভিজি কাঁটা ভাঁজ করা কাগজ দেখে তো মনে হয় বেশ পুরনো দিনের একটা চিঠি, বাংলা হরফে লেখা। কিন্তু এরকমের লেখা এত বছরের চাকরি জীবনে কখনো দেখিনি, মানেও বোঝা যায় না। ভদ্রলোক হয় পাগল ছিলেন, না হয় গোপনে ডাকাত দলে ভিড়েছিলেন, বুঝলেন? বলতে বলতে ফাইল থেকে একজোড়া কাগজ বের করে দেখালেন। আমি প্রথম কাগজটাতে একটু চোখ বোলালাম। একটা চিঠি বলেই মনে হলো, কিন্তু শুরুটা খুব অদ্ভুত। কতগুলো বর্ণ এলোমেলো করে লেখা। উন্তস্থ রস্য ওই ম ওই র চ এ শূন্য র এ উফ, বাবারে বাবা, এরকম দাঁত ভাঙা বাংলায় কোনো কালে মানুষ কথা বলতো নাকি? যাই হোক, হাল ছাড়লে তো চলবে না, এখানে বোধগম্য কিছুই নেই। এবার পরের পাতাটায় চোখ রাখলাম। একদম শেষে খুব ছোট্ট ছোট্ট হরফে একটা ছড়া লেখা। ছড়া না বলে ধাঁধা বলাই ভালো, কারণ শেষের লাইনে এটাকে ধাঁধা বলেই উল্লেখ করা হয়েছে। ধাঁধাটা এইরকম: শ্রাবণীর বাঁকে বাঁকে বর্ণ পরিচয়, চন্দ্রকে গ্রহ করে 50 তাই রয়, বলবৎ বল ছেড়ে বাদ দিয়ে দেবে, তাহলেই এ ধাঁধার মানে খুঁজে পাবে। অনেক কষ্ট করে রাজি করিয়ে কাগজ দুটোর ফটোকপি করে আমরা বাড়ি ফেরার পথ ধরলাম। অবশ্য আমাদের পরিচয় এবং ছবি সবকিছুই থানায় রেখে তবেই আমাদের ছাড়া হলো। দিগন্ত স্যার কাগজ দুটো পেয়ে অবধি ওদিকেই আটকে রইলেন। রাত 12টা নাগাদ আমার রান্না শেষ হলো। খেতে খেতে স্যার প্রশ্ন করলেন, আচ্ছা, এই শ্রাবণী নদীটার কোনো ম্যাপ আছে তোমাদের বাড়িতে? তা হয়তো দলিলের বাক্সে থাকবে, কিন্তু সে দিয়ে কি হবে? আরে এই যে দেখ না, এখানে কি বলছেটা কি? এখানে বলছে শ্রাবণীর বাঁকে বাঁকে, তার মানে নিশ্চয়ই আচ্ছা থাক, কাল সকালেই না হয় দেখব। তুইও আর রাত করিস না, যা শুয়ে পড়। এই বলে তিনি লম্বমান হলেন। হঠাৎ স্যারের মুখে তুই ডাকটা কেমন যেন ভালো লাগতে শুরু করলো। মনে হলো উনি তো আমাকে তুই বলতেই পারেন, তুমি ডাকটাই কেমন যেন কৃত্রিম। পরদিন সকালে চা খেতে খেতে স্যার বললেন, আচ্ছা মনে আছে সেদিন যে লোকটাকে স্টেজে উঠতে দেওয়া হলো না, ওনার কাছে একবার যেতে হবে বুঝলি। হঠাৎ ওখানে কিন্তু স্যার কিছুই জানা যাবে না। কেন? উনি বড্ড ভালো লোক ছিলেন, কিন্তু ছেলে আর বউয়ের অত্যাচারে এখন কেমন যেন অদ্ভুত হয়ে গেছেন। মাঝে মাঝে রেগে গিয়ে তেড়ে আসেন, কিছুটা বিকারগ্রস্ত বলতে পারেন। স্যারের চাপে রাজি হতেই হলো। এদিকে বিয়ে বাড়িতে ফোন করে জানলাম আত্মীয়দের জোড়াজুড়িতে মা বাবা আরো একদিন সেখানে থেকে যেতে রাজি হয়েছেন, অর্থাৎ রবিবারে ফিরবেন। আমাদের হাতে স্বাধীন আরো একটা দিন পাওয়া গেল। হাজির হলাম সেই বৃদ্ধ অর্থাৎ শ্যামচরণ চক্রবর্তীর বাড়িতে। ঘরে ছাউনি দেওয়া ছোট্ট ঘর, ছোট্ট বারান্দায় মশারি টাঙানো। ভদ্রলোককে কোথাও দেখলাম না। পাশেই দোতলা দালান ঘর, তার ছেলের। সকালের মিষ্টি হাওয়া আর নরম আলোয় পুকুর পাড়ের বাড়িটাকে সবে ভালো লাগতে শুরু করেছে। এমন সময় শ্যামবাবু নিমের দাঁতন করতে করতে ফিরলেন। আপনারা কারা? পুলিশের লোক বলে তো মনে হচ্ছে না। স্যার বললেন, নমস্কার, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। শ্যামবাবু একটু অন্যমনস্ক হয়ে ঘরে ঢুকে গেলেন। তারপর দুটো চাটাই হাতে বেরিয়ে এলেন।
আমাদের বসতে দিয়ে মশারিটা গোছাতে গোছাতে অন্যমনস্কভাবে বললেন, আমি জানতাম একদিন কেউ না কেউ আসবেই আসবে। আমাকে কেউ পাত্তা দেয় না, জানেন তো, কেউ পাত্তা দেয় না। দিলে আমি হয়তো কিছুটা উপকারে লাগলেও লাগতে পারতাম, কিন্তু আমরা পুলিশের লোক নই, শুধু জানতে এসেছি আপনি ওই মৃত্যুগুলো সম্পর্কে কিছু জানেন কিনা। বুঝতেই তো পারছেন, আরে এই যে ভট্টাচ বাড়ির ছেলে তন্ময় বিনা অপরাধে জেল কাটছে। বিনা অপরাধে? হ্যাঁ, সেই বটে। ওরা সবাই পূর্বপুরুষদের কর্মফল ভোগ করছে। তোমরা কিন্তু সাবধান, ওই লোভের ফাঁদে কখনো পা দেবে না, কখনো না। আমি প্রশ্ন করলাম, কিসের লোভ? তোমরা এইটার জন্যই এসেছো তো? শ্যামবাবুর চোখে শানিত চাহনি, তার হাতে একটা পুরনো দিনের জরাজীর্ণ ম্যাপ। দেখে একটা নদীর গতিপথ বলেই মনে হয়, সম্ভবত আমাদের শ্রাবণীরই, কারণ ম্যাপের উপরের দিকেই লেখা শ্রাবণী লিপি। তিনি আবার বললেন, নিশীথ বাবু এসেছিলেন, কিচ্ছু উদ্ধার করতে পারেননি, শুধুমুধু প্রেতের হাতে প্রাণটা খোয়ালেন। আপনি কি নিশ্চিত এটা প্রেতেরই কাজ, মানুষের নয়? হ্যাঁ, আর এও জানি একমাত্র আমিই পারবো কিছু একটা সমাধান বের করতে। তাহলে করছেন না কেন? স্যারের কণ্ঠে বিস্ময় এবং সন্দেহের ছাপ স্পষ্ট। কি করে আর করব? সেদিন স্টেজে তো আমাকে উঠতেই দেওয়া হলো না। এরকমই আরো কত কি হয় আমার ওপর, তোমরা তার কোনো খবর রাখো? যাকে এবার বরং এসো তো, তোমরা এসো। নিজেরা যদি কিছুটা এগোতে পারো তাহলে আবার আমার কাছে এসো, যাও। কিছু যদি মনে না করেন, এটার একটা ছবি তুলতে পারি? হ্যাঁ, অবশ্যই। দেখো কিছু যদি উদ্ধার হয়। মোবাইল বার করে স্যার ছবি তুললেন। তারপর বাড়ি ফেরার পথে সেই ছবির বেশ কয়েকটা প্রিন্ট করানো হলো। দিগন্তবাবু এক একটা করে প্রিন্ট নেন আর বিভিন্ন রকম আঁক কাটেন, স্কেল দিয়ে নানান মাপ যোগ করেন, তারপর আবার রেখে দেন। এইভাবেই গোটা দুপুরটা কেটে গেল। বিকেলের দিকে তিনি বললেন, এই দেখো, বুঝতে পারছো কিছু? কাগজটা হাতে নিলাম। দেখলাম স্যারের আঁকাগুলো একটা সাধারণ গ্রাফের আকার নিয়েছে, যার মূল বিন্দু থেকে 1 ঘর ডান দিকে এবং 9 ঘর উপরের দিকে শুরু হচ্ছে শ্রাবণী নদীর গতিপথ, আর ডান দিকের 50 সংখ্যক দাগে শেষ হচ্ছে নদীর গতিপথ। আশ্চর্যজনকভাবে উপরের দিকে এগিয়ে গেলে 50-এর যে দাগটা পাওয়া যায় সেটি ওই শেষ বিন্দুতে মিলিত হয়েছে। অবাক গলায় আমি বলে উঠলাম, হ্যাঁ, কিছুটা বুঝতে পারছি। তার মানে এই হলো আমাদের শ্রাবণী লিপি, আমাদের শ্রাবণী নদীর গতিপথ, তাই তো? ইয়েস, ইয়েস। এই দিয়েই উন্মোচিত হবে যত রহস্য। কই সেই চিঠিটা দাও দেখি। তাক থেকে চিঠিটা আনলাম। প্রথম লাইনটা এইরকম, অন্তস্তীয় রস্যৌ ওই ম ওই ডয়শূন্য চ এ র এ জ ইত্যাদি ইত্যাদি। স্যার আমাকে ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দিলেন। বর্ণের অবস্থান নির্ণয় করে যে সংখ্যা বেরোবে তাকে এক্স অ্যাক্সিস থেকে ওয়াই অ্যাক্সিসে রূপান্তর করতে হবে। রস্যৌ মানে হলো অ আ রস্যই দীর্ঘই রস্যৌ, মানে 5 নম্বর। গ্রাফে বিন্দু পেয়েছি 5,9, অর্থাৎ তার জায়গায় বসাতে হবে 9 নম্বর, অর্থাৎ এ। এইভাবে পরিবর্তন করে প্রথম লাইনটা দাঁড়ালো হ এ আ ম আ র প অ র অ ব অ র ত ই প র অ জ অ ন ম অ। চকিতে এই অদ্ভুত লাইনটার মানে আমি বুঝতে পারলাম। এটাকে ভালো করে পড়লে দাঁড়ায়, হে আমার পরবর্তী প্রজন্ম। স্যার বললেন,
এইভাবে কার্ভ দেখে দেখে হচ্ছে না। ঝটপট একটা ছক বানিয়ে ফেলো দেখি, যাতে সহজে জিনিসটা ডিকোড করে ফেলতে পারি। আমি পয়েন্টগুলো থেকে ছক বানাতে শুরু করলাম। সেখান থেকে দেখে এবার চিঠিটা পড়া বেশ সহজ হয়ে গেল। পড়ে দেখলাম চিঠিতে লেখা আছে 30শে বৈশাখ 1340। হে আমার পরবর্তী প্রজন্ম, আমি অনন্ত নারায়ণ চৌধুরী, পিতা স্বর্গীয় বসন্ত নারায়ণ চৌধুরী, নিবাস মনোহরা, জমিদার বাটি। যে বিশেষ কারণে এই পত্রের অবতারণা, তাহা হইল আমাদের বংশ আজ অতি সংকটাপন্ন অবস্থার মধ্য দিয়া যাইতেছে। দেশের যে ভয়াবহ অবস্থা, তাহাতে যে কোনো মুহূর্তে আমাদের নিকট হইতে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হইতে পারে। এই আশঙ্কা করিয়া পিতা যক্ষ কর্তৃক সম্পত্তি আগলাইবার ব্যবস্থা করিয়া যান। কুলপুরোহিত চক্রবর্তী মহাশয় তখন কোনো এক অজ্ঞাত কারণে শহরে গিয়াছিলেন। অতএব আমাদের পাড়ার ভট্টাচার্য ব্রাহ্মণ আসিয়া সেই আয়োজন সম্পন্ন করেন। কথিত আছে, গরিবের সন্তানকে যক্ষ বানাইলে তাহার মোক্ষ প্রাপ্তি ঘটে। অথচ সেই যক্ষ সম্মান প্রদানের পূর্বেই বাগদি বালকটি সেই স্থান হইতে পলায়ন করিল। সেই ক্ষণে আর একটি বালককে নদী তীরে দেখিয়া তাহাকেই ভুলাইয়া ভট্টাচার্য মহাশয় আমাদের গৃহে লইয়া আসেন এবং তাহাকে যক্ষ হিসেবে নিবেদন করিলেন। উহাকে ভূতলে বন্দী করিবার পর 2 দিনকাল অতিবাহিত হইল। কুলপুরোহিত চক্রবর্তী মহাশয় আপন কার্য সমাধা করিয়া ফিরিয়া জানিতে পারিলেন উহার পুত্র নিখোঁজ। খোঁজ করিতে উনি জমিদার গৃহে আসিয়া উপস্থিত হইলেন। তাহার প্রদত্ত বর্ণনা অনুযায়ী সেই বালকটি ছিল চক্রবর্তী মহাশয়ের সন্তান, যাহাকে যক্ষপুরীতে রাখিয়া আসা হইয়াছিল। তাহাকে কিছু না বলা হইলেও কোনো এক তান্ত্রিক মারফত তিনি পরবর্তীকালে এই সংবাদ জ্ঞাত হন এবং সন্তানের উদ্ধারে সেই স্থানে পৌঁছান। আমাদিগের পিতার তখন এক বাক্য। তিনি কহিলেন, একবার যাহাকে যক্ষপুরীতে পাঠানো হইয়াছে, সে মৃত হোক বা জীবিত, তাহাকে বাহিরে আনা যাইবে না। বেগতিক দেখিয়া এবং ইংরাজ পুলিশদের নিকট খবর পৌঁছাইলে কি হইবে তাহা চিন্তা করিয়া আমাদিগের পিতা লাঠিয়াল কর্তৃক কুলপুরোহিত চক্রবর্তী মহাশয়কেও হত্যা করিয়া যক্ষপুরী নিকটস্থ ভূমিতে প্রথিত করেন। মৃত্যু পূর্বে চক্রবর্তী মহাশয় অভিসম্পাত করিয়াছিলেন, এই বংশের শেষ রক্তবিন্দু দেখিয়া তবেই তিনি মুক্তি লইবেন। যদি আমাদের বংশের কেহ ওই ভূমির কাছাকাছি পৌঁছান, তাহা হইলেই তাহার মৃত্যু হইবে। এক চতুর প্রেত বিশারদের শরণাপন্ন হইয়া আমাদের পিতৃদেব চক্রবর্তী মহাশয়ের আত্মাকে স্মরণ করেন এবং ব্যক্ত করেন যে সেই ক্ষেত্রে উত্তরাধিকারীকে অর্থ প্রদান না করিয়া ওনার সন্তানের মুক্তি হইবে কিভাবে। বহু অনুনয়ের ফলস্বরূপ ব্রাহ্মণ মহাশয়ের প্রেত এ নিয়ম কিয়ৎ শিথিল করেন। তিনি বলেন, যদি কেহ ওই অর্থ ভোগের আশা না করিয়া কোনো জনকল্যাণে ব্যয় করিবেন বলিয়া স্থির করেন, তাহাকেই ওই অর্থের উত্তরাধিকারী বলিয়া স্থির করা হইবে এবং তাহার ওপর কোনো অপঘাত ঘটিবে না। সুতরাং আমাদিগের উত্তর পুরুষ কেহ যদি আমার এই পত্রখানি পাইয়া থাকো, ভোগ সংবরণ করিয়া শুদ্ধ চিত্তে ওই অর্থ লহিয়া জনকল্যাণে ব্যয় করিবে এবং আমাদিগের বংশকে অভিশাপ মুক্ত করিবে। ইহাই আমার অভিপ্রায়। শ্রাবণীর উপরিস্থিত ত্রিভুজ ভূমি শহর এই অংশে গুপ্তধনের সন্ধান পাওয়া যাইবে। চিঠি শেষ করে আমার মনে হলো শ্যামচরণ বাবুর বাড়িতে একবার যাওয়ার দরকার। স্যারকে সে কথা বলতেই তিনি দেখলাম এক কথায় রাজি। হয়তো উনিও এই একই কথা ভাবছিলেন। সন্ধেবেলা রাস্তায় যেতে যেতেই জিজ্ঞেস করলাম, আচ্ছা স্যার, ওই ছড়াটার মানে কিভাবে বার করলেন একটু বলবেন? বেশ কিছুটা আন্দাজ করতে পারছি, কিন্তু পুরোটা নয়। স্যারের হালকা হাসির আভাস তার কথাতেই পাচ্ছিলাম। স্যার বললেন, চিঠিটার তারিখ হয়তো খেয়াল করেছ।
30শে বৈশাখ 1340, অর্থাৎ ইংরেজি সাল অনুযায়ী যেটা দাঁড়াবে 1933 এর মে মাস, তার ঠিক আগের বছরই অর্থাৎ 1932 বর্ণ পরিচয়ের সংশোধিত সংস্করণ কিন্তু প্রকাশ পায়। সেখানে ছিল 12টি স্বরবর্ণ এবং 40টি ব্যঞ্জনবর্ণ। তার মধ্যে 2টিকে বাদ দিতে হলো, অর্থাৎ ব আর খণ্ডত্ব, বলবৎ। বলবতের বল রেখে দিতে বলা হয়েছে, নিশ্চয়ই দেখেছো সেটা। তার মানে একটা ব থাকলো আর একটা গেল বাদ। এবার আসি গ্রাফটার কথায়। একে চন্দ্র, আবার একেই আসে প্রথম বর্ণ অর্থাৎ অ। 9 নবগ্রহ, 9 নবগ্রহ, আবার সেই সঙ্গে 9 আসে নবম বর্ণ অর্থাৎ এ। অর্থাৎ শুরুর বিন্দুটি হলো 1 এবং 9, শেষের বিন্দুটি 50-এ তাই রয়, অর্থাৎ 50 এবং 50। এবার 1 থেকে শুরু আর 50-এ যদি শেষ হয়, সেক্ষেত্রে 49 ভাগে ভাগ করতে হবে শ্রাবণীর গতিপথকে। সেটাই করলাম, আর আমাদের ভাগ্য সুপ্রসন্ন, তাই মিলে গেল উত্তর। শ্যামবাবুর বাড়িতে কোনো দরজা নেই। দেখতে পেলাম একটা হ্যারিকেনের শিখাকে কমিয়ে রাখা হয়েছে, আর তার সামনে চোখ বুজে বসে উনি কি যেন একটা গান সুর করে গাইছেন। ভালো করে শুনে বুঝতে পারলাম কৃষ্ণের 8তর শতনাম। বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার, অহল্যা রাখিল নাম পাষাণ উদ্ধার, ভৃগুমুনি নাম রাখে জগতের হরি, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী, প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি, বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর, বিশ্বাবসু নাম রাখে নব জলধর, বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর, বিশ্বাবসু নাম রাখে নব জলধর। শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। চোখ খুলেই তিনি আমাদের দেখে বলে উঠলেন, চলো বেরিয়ে পড়া যাক। এমন আকস্মিক দাবি দেওয়ার জন্য আমরা তৈরি ছিলাম না, তবু বৃদ্ধের পথ ধরলাম। বুঝতে পারলাম পথ ধীরে ধীরে পৌঁছচ্ছে শ্রাবণীর তীরে। নিশির টানের মতো কোনো একটা অমোঘ টানে আমরা যেন এগিয়ে চলেছি রাত্রির বুক চিরে আলপথ পেয়ে। প্রতিদিনের দেখা সূর্যটা হয়তো এখন তার আলোর মায়ায় স্নান করিয়ে দিচ্ছে পৃথিবীর অপর প্রান্তের মাঠঘাট, গাছপালা আর মানুষজনকে। সেই মায়ায় স্নাত হয়ে ওঠার সুযোগ কি আমরা পাবো কোনোদিন? নাকি এই শ্রাবণীর তীরে এই চিরচেনা মাঠেই রচিত হতে চলেছে আমাদের অন্তিম রাত্রির গল্প? অমাবস্যা আসতে বেশ কয়েকদিন বাকি, তাই চাঁদের আলো এখনো পুরোপুরি নিভে যায়নি। দূরে অনবরত হুক্কা হুয়া স্বরে ডেকে চলেছে শিয়ালের দল। ঝিঁঝিরা গেয়েই চলেছে এক আদিম অকৃত্রিম সুরে। আর কোনো এক আদিম মোহে আমরাও এগিয়ে চলেছি সেই যক্ষ পুরীর দিকে। নদীর উপর সাঁকোটা ধরেই আমরা নদী পেরোলাম। অবশেষে আমরা পৌঁছালাম সেই জায়গাটায় যেখানে বহু বছর ধরে বন্দী হয়ে আছে একটা ছোট্ট শিশুর আত্মা, অন্ধকারের গহ্বরে। শ্যামবাবু এবার কাপড়ে জড়ানো একটা শাবল বার করলেন। সেটা আমাকে দিয়ে একটা গাছের নিচে খুঁড়তে বললেন তিনি।
তার মানে আপনি সবটা হ্যাঁ, আমি সবটাই জানতাম। আমার বাবাকে খুন করে যখন পুঁতে ফেললে, আমি তখন মায়ের পেটে। মা তখন লুকিয়ে গিয়ে আমার মাসির বাড়িতে আশ্রয় নেয়। তারপর দীর্ঘ 12 বছরের সংগ্রাম। স্বাধীনতার পর আমরা আবার এই গ্রামে ফিরে আসি। তখন জমিদারদের ক্ষমতাও অনেকখানি কমে গেছে, আর পূর্বপুরুষদের কুকীর্তির খবর ওরা নিজেরাই বুঝতে পারেনি হয়তো। না হলে সেদিন ওই বাড়ির ওই গোবিন্দ বাবু যখন ওই লেখাটা নিয়ে আমার কাছে এলেন, আমি কি আর অভিশাপের কথাটা বেমালুম চেপে গিয়ে ওকে ওখানে পাঠাতে পারতাম? চৌধুরী বংশের শেষ রক্তবিন্দু দিয়ে আমার বাবার মুক্তি কি দেখে যেতে পারতাম? আর নিশীথবাবুর ব্যাপারটা, তাকেও কি আপনি? নিশীথবাবু আমার কাছে এসেছিলেন এই একই প্রশ্ন নিয়ে। আমি ওকে পুরো ঘটনাটা বলি এবং অনুরোধ করি যাতে উনি না আসেন এখানে। নিজের জেদ আর লোভের কাছে পুরোপুরি হেরে গিয়েছিল অত ভালো মানুষটা। হয়তো ওনার দুর্বল হৃদয় বাবার আত্মাকে দেখে ফেলেছিল, আর ওনার লোভকে দেখে ফেলেছিলেন আমার বাবার আত্মা। অতএব বুক ঢিপ ঢিপ করছে। ইতিমধ্যে হাঁটু সমান মাটি খোঁড়া হয়ে গেছে। এরপর মাটিতে আরেকটা শাবলের আঘাত করতেই ধাতব ঝংকার শোনা গেল, আর সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন একটা শিশুর গগন বিদারী অট্টহাসিতে কেঁপে উঠল চড়াচড়। আমি স্যারের হাতটা শক্ত করে চেপে ধরলাম। বুঝতে পারলাম তাঁরও হাত কাঁপছে। দুজনেই ভয়ার্ত চোখে শ্যামবাবুর দিকে তাকালাম। তার মুখে প্রসন্ন হাসি। তিনি বললেন, আরে ও কিছু নয় গো, ও কিছু নয়। অনেকদিন পর মুক্তির আশায় শিশু মনে একেবারে খুশির জোয়ার এসেছে গো। যাকে হাত চালাও, তাড়াতাড়ি হাত চালাও। একে তো ঘামে ভিজে গেছে সারা গা, তারপরে বৃদ্ধের এরকম আচরণ। আমি আর পারলাম না। এবার দিগন্ত স্যার আমার হাত থেকে শাবলটা নিয়ে মাটি খুঁড়তে আরম্ভ করলেন। একটু পরেই পাওয়া গেল লোহার একটা ঢাকনা। প্রচন্ড শক্তিতে দুজনে মিলে সেটা খুললাম। টর্চ জেলে দেখা গেল ভেতরে একটা সিঁড়ি। শ্যামবাবু বললেন, হ্যাঁ চলো এবারে নামা যাক। সামনে শ্যামবাবু, তারপর আমি, আর সবশেষে দিগন্ত স্যার। এইভাবে আমরা নামতে শুরু করলাম। হাসির শব্দটা থেমে গেছে। অনেক মাকড়সার ঝুল, বাদুড়ের আক্রমণ পেরিয়ে নিচে পৌঁছে যা দেখলাম তা একেবারেই প্রত্যাশিত ছিল না। আতঙ্কিত হয়ে আমরা দেখলাম আমাদের সামনে বসে আছে ছোট্ট একটা শিশু। তার গায়ের রং নীল, অনেক দিনের না আঁচড়ানো জট বাঁধা চুল, আর দীর্ঘদিনের না খেতে পাওয়া হাড় সর্বস্ব একটা শরীর। একজোড়া লাল অপার্থিব মৃত চোখ তুলে সে চেয়ে আছে আমাদের দিকে। তার চোখের পাতা নড়ছে না একটু, শুধু এক অবাক চাহনি তার দুই চোখে। সেই নিষ্পাপ দৃষ্টিতে বহু বছরের জমানো একটাই প্রশ্ন, আমার কি কোনো দোষ ছিল? শ্যামবাবু ডুকরে কেঁদে উঠলেন, দাদা, আমার দাদাটাকে ওরা এইভাবে চাপা দিয়ে মারলে, দেখো দেখো, চেয়ে দেখো। না জানি কতদিন খেতে পায়নি, এই অন্ধকারে খিদের জ্বালায় ঝটপট করতে করতে মরেছে গো, ঝটপট করতে করতে মরেছে। দাদা, দাদা গো, দাদা। কাঁদতে কাঁদতে বৃদ্ধের গলা ধরে এলো। সেই অশরীরী শিশুর সেদিকে ভ্রুক্ষেপ নেই। গোপন কুঠুরিতে
আমাদের ইশারা করে সে নিয়ে চলল আরো ভেতরের দিকে। আমরাও সম্মোহিতের মতো চললাম তার পিছু পিছু। কিছুটা এগিয়ে গিয়ে উইয়ের ঢিবির মতো জায়গায় পৌঁছে শিশুটি অদৃশ্য হয়ে গেল। বোধহয় শিশুটির ইহজগতের কাজের এখানেই সমাপ্তি। লক্ষ্য করে দেখলাম শ্যামবাবু আমাদের সঙ্গে আসেননি, বোধহয় সিঁড়িতেই বসে আছেন। আবার শাবলের কাজ শুরু হলো। দুর্বল মাটির ঢিবি গুড়িয়ে ছড়ে ছড়ে পড়ল। তার তলা থেকে বেরিয়ে এলো একটা পিতলের বাক্স। তালা ছিল না, তাই সহজেই আমরা সেটা খুলে ফেললাম। ভিতরে যা দেখলাম, এত সোনা আমি জীবনে কখনো দেখিনি। হয়তো আমার পিতামহ বা প্রপিতামহ দেখেননি, কিন্তু না, এই সোনা আমার নয়, এ আমাদের। গ্রামের স্বার্থে খরচ করতে পারলে সার্থক হবে। এমন সময় হঠাৎ পেছনের সিঁড়ির দিক থেকে শব্দ এলো। তড়িঘড়ি সেখানে পৌঁছলাম আমরা। দেখলাম সেখানে শ্যামবাবু বসে আছেন সিঁড়িতে, আর তার ঠিক পেছনে শ্যামবাবুর ঘাড়ের কাছে রিভলভার ঠেকিয়ে দাঁড়িয়ে আছেন আমাদের থানার বড়বাবু। বুঝলাম আমাদের গতিবিধির উপর নজর রাখা হয়েছিল এই কয়েকদিন, আর সেই গন্ধেই মৌমাছির মতো এসে জুটেছেন এই বড়বাবু। ঠিক এমন সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমরা স্তম্ভিত হয়ে দেখলাম বন্দুকের সামান্য স্পর্শেই শ্যামবাবুর নিথর দেহটা উপুর হয়ে সিঁড়ি থেকে পড়ে গেল। আর সেই দৃশ্য দেখেই ঘাবড়ে গিয়ে চোখ পাকিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন বড়বাবু। আমি বললাম, ইনিও কি তাহলে টপকে গেলেন নাকি? স্যার উত্তর দেবার আগেই পিছন থেকে ভেসে এলো কণ্ঠস্বর, পুলিশের হার্ট এত দুর্বল নয় যে এত সহজে টপকাবে। বাইরে নিয়ে গিয়ে জলে ঝাপটা দাও, ও সব ঠিক হয়ে যাবে। শ্যামবাবুর গলা শুনে দুজনেই চমকে পিছনে তাকিয়ে দেখি কেউ নেই। না, ওই তো শ্যামবাবুর নিথর দেহটা পড়ে আছে আমাদের সামনে। তাহলে কে কথা বলল? কিছুই বুঝে উঠতে পারলাম না। শুধু একরাশ আদিম গন্ধ নাসারন্ধ্রের উপর আক্রমণ হানিয়ে জানিয়ে গেল সেই শিশু আর মৃত শ্যামবাবুর অব্যক্ত যন্ত্রণার কথা। জ্ঞান ফেরার পর থানার বড়বাবু নিজের উদ্যোগে গ্রামের উন্নতিকল্পে কিভাবে সেই গুপ্তধন ব্যয় করা যায় তাই নিয়ে নানান রকম উপদেশ দিতে শুরু করলেন। ওনার এহেন পরিবর্তনে আমরা তো হতবাক। বেশ হাসি পেল। সবকিছুই হলো, শুধু দুঃখের বিষয় আমরা শ্যামবাবুকে বাঁচাতে পারলাম না। প্রতিশোধের আগুনে আর দাদার মুক্তির আশায় তিনি ৮০টা বছর কাটিয়ে দিলেন। একই বোধহয় বলে ভ্রাতৃপ্রেম। হয়তো তার পুত্র পুত্রবধূ সকলে এখন গভীর ঘুমে মগ্ন। তারা জানতেও পারল না তাদের বাবার এই আকস্মিক মৃত্যুর কথা। যাই হোক, পুলিশ যখন আছে তারাই সব করবে। আমি বললাম, আচ্ছা স্যার, সবই তো হলো, কিন্তু আরো একটা খটকা, মানে। দিগন্তবাবু হেসে বললেন, আবার আবার কি হলো? হ্যাঁ, মানে বলছিলাম, ম্যাপে যে দেখাচ্ছে উল্লিখিত স্থানটি, মানে ওই চিঠিতে যেরকম বলা আছে স-হ-র ত্রিভুজ অঞ্চল, সেটা তো আমাদের গ্রামে অবস্থিত। এদিকে আমরা গুপ্তধন পেলাম স্বর্ণগ্রামে। এই ব্যাপারটা ঠিক ক্লিয়ার হলো না। এটা যদি একটু খোলসা করে বলেন। আহা, আরে ভূগোলে নিশ্চয়ই পড়েছ যে নদীর এই ধরনের অতিরিক্ত বাঁক ধীরে ধীরে অশ্বক্ষুরাকৃতি হ্রদে পরিণত হয়, আর নদী ধীরে ধীরে
ঘুরপথ ছেড়ে সোজা পথে প্রবাহিত হতে শুরু করে। জঙ্গলের ওই পাশের ওই জলাশয়টা খেয়াল করেছো? ওইটা ওই নদীরই অংশ। এইবার বুঝলাম নদীর গতিপথ পরিবর্তিত হয়ে যাবার জন্যই আমরা অন্য জায়গায় গুপ্তধন পেয়েছি। রবিবার সকাল, বাড়ির সবাই আজ দুপুরে ফিরবে। আমরাও এই সপ্তাহে ছুটি শেষ করে ফিরে যাব কলেজ জীবনে। তার আগে আর একবার খেলার মাঠটা দেখতে এলাম। শ্রাবণীর ধারে বসে দিগন্ত স্যার গুনগুন করে কি যেন বলছেন। ভালো করে কান পেতে শুনলাম। আরে, এই যে নিশীথবাবুর সেই কবিতা, পা ধুয়েনি প্রবাহ মানা জলে, ছলার ঢেউ উঠলে উঠে বলে, শুনবে নাকি আমার কথা চুপে, কেমনে বাজে ইতিহাসের স্তূপে। আমিও স্যারের সাথে গলা মেলালাম। কতটা পথ পেরিয়ে এসেছো তুমি, আরো কতক পেরিয়ে যাওয়া বাকি। আমার ঘড়ি তোমার জলস্রোত, ইতিহাসের পরোয়া করে নাকি। শেষ হলো আমাদের আজকের গল্প শ্রাবণীর বাঁকে। গল্প রচনায় মানব নারায়ণ সেন, গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, গল্পের পোস্টার ডিজাইন রাকা ব্যানার্জি, গল্পের সূত্রধর, গল্পের কথক অর্থাৎ বিকাশ, শোভন, কনস্টেবল এবং শ্যামবাবুর চরিত্রে আমি শীর্ষেন্দু, গল্পের প্রথম অংশের কথক এবং দিগন্তবাবুর চরিত্রে শুভদীপ, থানার বড়বাবু এবং সন্তোষের চরিত্রে প্রভাকর এবং বিনুর চরিত্রে স্বাগতা। আমাদের আজকের উদ্যোগে আমরা পাশে পেয়েছি এবং শুভদীপ অডিও স্টোরি চ্যানেল থেকে শুভদীপ নাথকে এবং চিলিং টেলস অডিও স্টোরি চ্যানেল থেকে প্রভাকর কুণ্ডুকে। ওদের অনেক ধন্যবাদ জানাই এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আমাদের আজকের গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, আর যদি আজ আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আমরা শিগগিরই ফিরে আসব আমাদের পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।